গাঁয়ের মেঠো পথ ধরে এক নবদম্পতি রাত্রিবেলা বেশ তাড়াহুড়ো করে হেঁটে চলেছে। চারপাশে জোর বৃষ্টির সাথে বেশ দমকা হাওয়া দিচ্ছে। বিদ্যুতের ঝলকানিতে এফোড় ওফোড় হয়ে যাচ্ছে গোটা গ্রাম। সব পশু পাখিরা নিজেদের আস্তানায় গুঁটিসুটি মেরে বসে আছে। কতবার করে বলেছিলাম আজ বাড়ি থেকে বের হতে হবে না, কেন শুনলে না আমার কথা? এবারে বৃষ্টির মধ্যে কি অবস্থাটাই না হচ্ছে। আহা, আমি কি থোড়ি বুঝতে পেরেছিলাম যে আজ বৃষ্টি হবে? মা এতবার করে বারণ করলো অষ্টমঙ্গলা থেকে আজ বাড়ি না ফিরতে। শনিবারে কেউ বাড়ি থেকে বেরোয়, আর উপরে এই ধুম বৃষ্টি। আজ রাতটা আমার বাপের বাড়ি কাটিয়ে দিলেই ভালো হতো। আহ বাড়ি তো প্রায় পৌঁছেই গেছি। জঙ্গল পেরিয়ে কিছু দূর গেলেই বাড়ি চলে আসবে। শিগগিরই পা চালিয়ে চলো গিন্নি। ওটা কি? ও মা গো! এই এই এই, আপনি কে? কি চান আপনি? মাংস খেয়েছিলি? হ্যাঁ, তোর শ্বশুর আমার দোকান থেকে নিয়ে গিয়েছিল। খেয়েছিলি? কি বলছেন কি আপনি? ও গো, শনিবারে কেন বেরোলে গো? এ নির্ঘাত কোনো ভূত। শিগগিরই পালাও এখান থেকে। পালাবি? রাত প্রায় 12টা বাজে। এমন সময়টা গ্রামে মাঝরাত বলেই ধরা হয়, কিন্তু গ্রামে এমন সময়ই জমজমাট হয়ে ওঠে রাতের বাজার। গ্রামগঞ্জের পরিচয় রাতের হাট বলে। এই রাতের হাটে সাধারণত ধান ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী সহ পাইকারি কাঁচা বাজার বসে। খুচরা ব্যবসায়ীরা এখান থেকে সরঞ্জামাদি কিনে নিয়ে যায় গ্রামের বড় বাজারে। ধান ব্যবসায়ী নবীন রোজকার মতন আজও ভ্যানে করে ধান নিয়ে যাচ্ছে রাতের হাটে। আকাশ বেয়ে ঝিরঝির বৃষ্টির সাথে আকাশের বুক চিরে কিছু বিদ্যুতের ঝলকানিও দেখা যাচ্ছে প্রায় প্রায়। সবকিছুকে উপেক্ষা করে নবীন চলেছে রাতের হাটে। এই বৃষ্টির মৌসুমটা এলেই না সব কেমন গন্ডগোল হয়ে যায়। এবছর ধান তো বেশ ভালোই হলো, কিন্তু কিন্তু কি আর করবো, বৃষ্টিটা এসে একেবারে বাজারটা খেয়ে নিল। আগে কত ভালো ভালো খদ্দের আসতো, এখন তো সেটা আসারও নাম নেই। দেখি গিয়ে আজ কোনো ভালো খদ্দের পাই কিনা। বিপত্তারিণী মাগো, দেখো আজ একখানা ভালো খদ্দের জুটিয়ে দিও মাগো। 2 টাকা হরি লুট দেবো মাগো বিপত্তারিণী। একখানা খদ্দের জুটিয়ে দিলে আজ আমায়, আসা মাত্রই সব বেচা শেষ। 2 টাকা ওরই লুট তোমার পাওনা আছে মাগো। আজ বাড়ি গিয়ে একটু শান্তিতে ঘুমোতে পারবো। আর সব ধান ভালো দামে বেচা হয়ে গেছে। তাই যাওয়ার সময় যদি পাই তো কিছুটা পাঁঠার মাংস নিয়ে যাব বাড়ি। কেমনি কতদিন ধরে বলছিল খানিকটা পাঁঠার মাংস নিয়ে যেতে। আজ নিয়ে যাব আমি। আরে ওই তো একখানা মাংসের দোকান। দেখে তো মনে হচ্ছে কচি পাঁঠা। আহা, কতদিন কচি পাঁঠার ঝোল দিয়ে গরম গরম ভাত খাইনি। মনোমতো দাম পেলে 0.5 কিলো মাংস নিয়ে যাই বরং। ও দাদা, মাংস কত করে দিচ্ছ গো? ভালো মাংস তো? তাজা মাংস দাদা, আমার দোকানে কখনো খারাপ মাংস পাবেনই না। এ মাংস একবার খেলে সারা জীবন মনে থাকবে। 50 টাকা কিলো, আধা কিলোয় না হয় 20 দেবে। দোকানদারের কথায় নবীন যেন আকাশ থেকে পড়ল। ঠিক শুনলো তো? যেখানে 100 টাকা কিলো মাংস পাওয়াই মুশকিল, সেখানে 50 টাকা কিলো মাংস আজকাল তো পাওয়াই যায় না। বহু বছর আগে পাওয়া যেত অবশ্য, কিন্তু সেসব এখন অতীত। বেশ খানিকটা আশ্চর্য মাখা কণ্ঠে নবীন জিজ্ঞেস করলো, কত বললে? কিলো 50? বলি পাঁঠার মাংসই তো? এত কম দামে দিচ্ছ কিভাবে শুনি?
100তেই তো আজকাল পাওয়া মুশকিল। তুমি কি মশকরা করছো আমার সাথে? মস্করা করছি না দাদা, এ দোকান আমার বাপ দাদার আমলের। আমার পূর্বপুরুষরাও মাংস বেচে দিন কাটাতো। এই গায়ে এসেছি নতুন, আমার কাছে 50 টাকা কিলোই পাবে। তাহলে 1 কিলোই দিয়ে দাও। বহুদিন পর বেশ জমিয়ে খাবো। গিন্নি শুনলেও বেশ খুশি হবে। ধানটা বেশ ভালো টাকায় বিক্রি করা আর সাথে এত কম টাকায় মাংস কেনা, সব মিলিয়ে নবীনের দিনটা আজ বেশ ভালো ছিল। উদাস মন নিয়ে এলেও বেশ হাসি খুশি মন নিয়ে বাড়ি ফেরে নবীন। এই নাও মাংস। কি ব্যাপার গিন্নি, তুমি কি কোনো কারণে মন খারাপ করে আছো? তুমি তো কতদিন ধরে বলতে মাংস খাবে, তাই নিয়ে এলাম। এরকম উদাস হয়ে আছো কেন? না গো, আসলে আজ যে খবরটা শুনলাম না, তাতে আমার সব খুশি উধাও হয়ে গেছে গো। তুমি চিন্তা করবে ভেবে তোমাকে তখন জানাইনি। হরিদাস খুড়ো আর তার মেয়ে মালতী মারা গেছে গো। গত পরশু মিলন কাকাও শুনলাম নিখোঁজ হয়ে গেছে। কি সব হচ্ছে বলো তো? কি কি বলছো কি তুমি এসব গিন্নি? মিলন কাকা নিখোঁজ হয়ে গেছে আর হরিদাস খুড়ো মারা গেছে? কিন্তু কেমন করে হলো এসব? হ্যাঁ গো, কিছুদিন ধরে না এই গাঁয়ের মানুষেরা আচমকা উধাও হয়ে যাচ্ছে। কয়েকজনের মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে। হরিদাস খুড়ো রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনলাম। তার 2 দিন আগে পাত্রপক্ষ এসে দেখে গেল মেয়েটাকে। আর দেখো দেখো এর মধ্যেই বাবা মেয়ে দুজনেই চলে গেল ওপরে। মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই গো, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই। ইস, আগে জানলে একবার দেখে আসতাম গিয়ে। হরিদাস খুড়ো কত কাছের মানুষ ছিল গো আমার। আমার বিপদে কত সাহায্য করেছিল। আজ রাতে ধান নিয়ে যাওয়ার সময় একবার না হয় ওদের বাড়ি ঘুরেই যাব। হরিদাস খুড়ো আর তার মেয়ে মালতীর মৃত্যুর খবর শুনে যেন পাতের মাংস পাতেই পড়ে রইল নবীনের। খাওয়ার রুচি হুট করেই চলে গেল। মনে মনে বেশ আঘাত পেল সে। আজও ধান নিয়ে হাটে যাওয়ার কথা তার। আজ নবীনের মনটা আকাশের চেহারার মতোই মলিন হয়ে আছে। একরাশ দুঃখ নিয়ে পা টিপে টিপে হেঁটে চলেছে সে। গন্তব্য রাতের বাজারে যাওয়া। তবে আজ যেন পা সামনের দিকে এগোতেই চাচ্ছে না। চারপাশটা কেমন যেন গুমোট হয়ে রয়েছে। নামমাত্র বৃষ্টি পড়ছে, কিন্তু কোনো বাতাস নেই। সাথে ভেজা এক করুণ বৃষ্টি। হুট করেই পিছন থেকে কিছু একটা এসে নবীনের পা চেপে ধরল। খেয়াল না করে হোঁচট খেয়ে পড়ে যায় নবীন। আচমকা হওয়া ঘটনায় বেশ খানিকটা হতবাক হয়ে যায় সে। পিছন ঘুরে তাকিয়ে কাউকে না দেখে আরো বেশি অবাক হয়ে যায় নবীন। তার স্পষ্ট খেয়াল আছে কোনো কিছু একটা তার পা টেনে ধরেছিল। সে এতটা অবচেতন ছিল না যে মনের ভুলে পড়ে যাবে। খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়েও কোনো কিছু দেখা মেলে না। কে 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 কে- কে আছো এখানে? আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন। কে তুমি? সামনে এসো। কাউকে না পেয়ে যখনই উঠতে যাবে ঠিক তখনই পাশের প্রকাণ্ড গাছ থেকে আচমকা একটা ডাল ভেঙে পড়ে নবীনের মাথায়। বেশ জোরে আঘাত লাগে তার। আচমকা এতগুলো ঘটনায় বেশ হতচকিত হয়ে যায় সে। কপালের কোণায় খানিকটা কেটেও যায়। আহ, 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 উফ, এটা কি করে পড়লো? উফ, কি হচ্ছে ভগবান! থেকে বেরোলাম দুশ্চিন্তা নিয়ে, আর এখন এই অবস্থা। উফ, আমার কি তবে ঘরে ফিরে যাওয়া উচিত হবে? উফ, মাথা ঘুরছে, ব্যথায় মাথা ঘুরছে। উফ, হয় না, আজ আর হাটে যাওয়া হবে বলে আমি বরং বাড়ি ফিরে যাই।
এরই মাঝে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। চাদর মুড়ি দেওয়া একজন এসে দাঁড়ায় নবীনের সামনে। এত সময় সামনে না থাকলেও হুট করে সামনে আসে। নবীন বেশ ঘাবড়ে যায়। চারপাশে বৃষ্টির রেশ কিছুটা বেড়ে যাচ্ছে, তার সাথে সাথেই বেড়ে যাচ্ছে নবীনের হৃদস্পন্দন। এর আগে এমন অদ্ভুত পরিস্থিতির শিকার সে কখনোই হয়নি। কে 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 আপনি? হুট করে কোত্থেকে এলেন? মাংস খেয়েছিলেন দাদা? কি? মাংস? মানে? কাল যে দোকান থেকে মাংস নিয়ে গেলেন সেটা খেয়েছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি ও ও, হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো দোকানদার ছিলেন। সামনে দাঁড়িয়ে থাকা মনোহরের চাদর সরে গেল, আর বেরিয়ে এলো এক ভয়ানক কদাকার চেহারা। চোখের কোটরে কোনো চোখ নেই তার, গলায় মোটা একটা কাটা দাগ, শরীর থেকে আষ্টে পৃষ্ঠে দুর্গন্ধ বেরোচ্ছে। এ যেন কোনো মানব শরীর নয়, কোনো ভিন্ন জগতে প্রাণীর শরীর, আর এই শরীরের ভেতর কোনো প্রাণ নেই। নবীন ভয়ে ভয়ে পাথর হয়ে গেল। এরকম কিছু দেখবে সে আশা করেনি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে দিয়েছে ভয়ে। কাঁপা কাঁপা গলায় বলে উঠল নবীন, কে 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 আপনি? কি চান আমার কাছে? মাংস মাংস খেয়েছিলেন দাদা? আমি এই গায়ের মাংস বিক্রেতা মনোহর। 25 বছর আগে আমি মাংস বিক্রি করতাম। মনোহরের কথায় কিছুটা মনে পড়তে থাকে নবীনের। 25 বছর আগে মনোহর নামে এক মাংস ব্যবসায়ী ছিল। ছোটবেলায় বাবার হাত ধরে আসার সময় সব সময় নবীনের বাবা এই দোকান থেকে মাংস কিনত। নবীন এক পলক চেয়ে থাকে মনোহরের দিকে। মনোহর বলতে শুরু করে, কি হে মাংস ব্যাপারী, তুমি কি নিজের ভালো চাও না নাকি? তোমায় না বলেছি দোকান আমাকে দিয়ে দিতে? বললেই তো আর দোকান ছেড়ে দেওয়া যায় না। এই দোকান আমার বাপ দাদার আমল থেকে হয়ে আসছে। সবাই আমাকে মনোহর মাংস ব্যাপারী নামে চেনে। এই দোকান আমি কেন ছাড়বো? আপনার মাংস বেচতে হলে অন্য কোথাও গিয়ে বেচুন। কি, তুই আমার সাথে গলা উঁচু করে কথা বলছিস? তুই কি জানিস না আমি কে? আপনি কে সেটা জেনে আমার কোনো লাভ নেই। ঘরে আমার অসুস্থ ভাই, ওর চিকিৎসার জন্য আমাকে মাংসের দোকানে মাংস বেচতেই হবে। আচ্ছা বেশ, আমিও দেখছি তুই এখানে কি করে মাংস বেচিস। এখন চললাম, তবে আবারও আসবো। কিরে ভাই, তোর শরীরটা এখন কেমন আছে? খাবার খেয়েছিলি? পুটির মাকে বলে গিয়েছিলাম তোকে যেন খাবার খাইয়ে যায়। হ্যাঁ রে দাদা, এসেছিল, আমাকে খাবার খাইয়ে গেছে। আমি তো আর নিজে থেকে উঠে খেতে পারবো না, একটা অকেজো মানুষ আমি। ও কথা বলিস না ভাই, কিছুদিন পর তুইও একা একাই খেতে পারবি। থাক দাদা, আর মিথ্যে আশা দিস না। 6 বছর হয়ে গেল বিছানায় পড়ে আছি, সব তোকে একা সামলাতে হয়। তাতে কি হয়েছে? আমাদের তো আর টাকার অভাব নেই। দিনে যা কামাই তাতে আমাদের দু ভাইয়ের দিব্যি চলে যায়। তুইও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। কি রে বেটা, তুই আমার ভাইরে কি বলেছিস? তুই তোর মাংসের দোকান ওরে দিবি না? মোড়ল মশাই আপনি? হ্যাঁ, তুই যা শুরু করলি তাতে আমারই আসতে হলো। ভালোই ভালোই বলছি এখনো, আমার ভাইরে তো দোকানটা দিয়ে দে, নয়তো বিপদে পড়বি। আপনি কি আমাকে এখানে ধমকাতে এসেছেন মোড়ল মশাই? আমার পক্ষে দোকান ছাড়া সম্ভব নয়। তাই? তবে দেখ এবার আমি কি করি। এই, তোরা এটারে শেষ করে দে। এবার একে একে সব পরিষ্কার হতে শুরু করে নবীনের কাছে।
গায়ের পরপর কিছু মানুষের মৃত্যু তাহলে এর সাথে যুক্ত আছে। মাংস বিক্রেতা মনোহরের আত্মা এত বছরেও শান্তি পায়নি। আমায় কিছু করো না দয়া করে। আমি তো কোনো অন্যায় করিনি বলো। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমার কি দোষ ছিল? এখন আমি কাউকে ছাড়বো না। আমার ওই নিষ্পাপ ভাইকেও মেরে ফেলেছিল, তখন তো কেউ সাহায্য করতে আসেনি। এই গায়ের সকলেই জানতো আমাকে আর আমার ভাইকে খুন করা হয়েছে, কিন্তু তারপরেও কেউ প্রতিবাদ করেনি মোড়লের বিরুদ্ধে গিয়ে। এই গায়ের কাউকে আমি ছাড়বো না। আজ তোর পালা। না।